মরুভূমির বুক চিরে গড়ে ওঠা এক স্বপ্নের দেশ, যেখানে আকাশচুম্বী অট্টালিকা আর ঐতিহ্যবাহী বাজার পাশাপাশি দাঁড়িয়ে আছে যেন দুই যুগের সাক্ষী হয়ে। যে দেশের প্রতিটি নাগরিক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের তালিকায় জায়গা করে নিয়েছে, যেখানে মাত্র 50 বছর আগেও ছিল শুধু বালুর প্রান্তর আর মুক্তা শিকারীদের ছোট্ট গ্রাম, আর আজ সেখানে বিশ্বকাপ ফুটবলের মতো মহা আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দেখে পুরো বিশ্ব হতবাক। আজকের ভিডিওতে আমরা জানব পারস্য উপসাগরের এক ক্ষুদ্র কিন্তু বিস্ময়কর দেশ কাতার সম্পর্কে, যার গল্প আধুনিক যুগের সবচেয়ে চমকপ্রদ রূপান্তরের গল্প। যে গল্পে আছে দরিদ্র থেকে প্রাচুর্যের যাত্রা, আছে মুক্তা থেকে পেট্রোলিয়ামের বিবর্তন, আছে মরুভূমি থেকে মহানগরীর স্বপ্নপূরণ। পৃথিবীর মানচিত্রে কাতার এতটাই ছোট যে একটু অমনোযোগী হলেই চোখ এড়িয়ে যেতে পারে। অনেকে হয়তো খুঁজেই পাবে না এই ক্ষুদ্র উপদ্বীপটি, কিন্তু এই ছোট্ট দেশটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, গণমাধ্যম এবং খেলাধুলায় অসামান্য প্রভাব রাখছে, যা তার আয়তনের তুলনায় কল্পনাতীত। আরব উপদ্বীপের পূর্ব উপকূলে পারস্য উপসাগরে অবস্থিত কাতারের মোট আয়তন মাত্র 11,500 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সিলেট বিভাগের চেয়েও ছোট। অথচ এই ক্ষুদ্র ভূখণ্ডের মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ। কাতারের রাজধানী হল দোহা। এটি শুধু কাতারের প্রাণকেন্দ্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে এক অপূর্ব সমন্বয়ে। দেশটির প্রায় 80% মানুষ দোহা এবং তার আশেপাশের এলাকায় বসবাস করে, এবং বাকি দেশ প্রায় জনশূন্য মরুভূমি। শহরটিকে দেখলে মনে হবে যেন কোনো ভবিষ্যৎ নগরীর ছবি, যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। চকচকে কাচের অসংখ্য অট্টালিকা, যেগুলো সূর্যের আলোতে ঝিকিমিকি করে, পরিকল্পিত চওড়া রাস্তাঘাট যেখানে লাক্সারি গাড়ির সারি, অত্যাধুনিক ড্রাইভারলেস মেট্রো রেল, যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ পৌঁছে দেয় মিনিটেই। আর ঠিক পাশেই আছে সুক ওয়াকিফের মতো ঐতিহ্যবাহী বাজার, যেখানে শতাব্দীর প্রাচীন পদ্ধতিতে আজও ব্যবসা চলে। বর্তমানে কাতারে প্রায় 4,26,000 বাংলাদেশি কর্মরত আছেন, কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল কাতারের জনসংখ্যার মাত্র 10 থেকে 15% প্রকৃত কাতারি নাগরিক। বাকি 85%ই হল বিদেশি কর্মী। ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন সহ শতাধিক দেশের মানুষ এই দেশের অবকাঠামো গড়ে তুলেছে এবং সেবা খাত চালাচ্ছে। বিশ্বব্যাংক ও IMF-এর তথ্য অনুযায়ী কাতারের অর্থনীতি মাথাপিছু জিডিপির ভিত্তিতে বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় $80,000 ছাড়িয়ে গেছে মাত্র 3.5 লাখ কাতারি নাগরিকের জন্য। কাতারি নাগরিকদের জন্য কোনো আয়কর নেই, বিনামূল্যে উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সরকারি ভর্তুকিতে বাসস্থান, বিদ্যুৎ ও পানির বিল প্রায় নামমাত্র। তবে এসব সুবিধা শুধুমাত্র কাতারি নাগরিকদের জন্য, এবং বিদেশিদের পক্ষে নাগরিকত্ব পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু মাত্র 60 বছর আগেও এর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন কাতার ছিল অত্যন্ত দরিদ্র এক মরুভূমির দেশ। প্রধান জীবিকা ছিল মুক্তা সংগ্রহ করা আর মাছ ধরা। শত শত বছর ধরে এখানকার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ডুব দিয়ে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করত। কিন্তু 20 শতকের শুরুতে জাপানে কৃত্রিম মুক্তা উৎপাদন শুরু হলে এই শিল্প রাতারাতি ধ্বংস হয়ে যায় এবং কাতার চরম দরিদ্রের মুখে পড়ে। দেশটির ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে 1939 সালে, তবে প্রকৃত পরিবর্তন আসে 1971 সালে। সে বছরের 3 সেপ্টেম্বর কাতার ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। মজার বিষয় হলো আমাদের বাংলাদেশও স্বাধীন হয় একই বছর। মাত্র 3 মাসের ব্যবধানে দুটি দেশ স্বাধীনতা পায়, কিন্তু তাদের যাত্রাপথ হয় সম্পূর্ণ ভিন্ন। কাতারের এই অভাবনীয় অর্থনৈতিক উত্থানের মূলে রয়েছে নর্থ ফিল্ড, যা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 2008 থেকে 2021 সাল পর্যন্ত কাতার ছিল বিশ্বের শীর্ষ LNG রপ্তানিকারক দেশ। বর্তমানে কাতার তৃতীয় বৃহত্তম LNG রপ্তানিকারক। 2024 সালে তাদের রপ্তানিকৃত LNG গ্যাসের পরিমাণ ছিল 77.23 মিলিয়ন টন। তবে তারা মোটেই থেমে নেই। 2030 সালের মধ্যে বার্ষিক উৎপাদন ক্ষমতা 77 মিলিয়ন টন থেকে 142 মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা চলছে, যা সত্যি অবাক করার মতো। কাতারের নেতৃত্ব বুঝেছে শুধু তেল ও গ্যাসের উপর নির্ভর করে থাকলে ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই শুরু হয়েছে অর্থনীতির বহুমুখীকরণ।
কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বা কিউআইএ হল দেশটির সার্বভৌম সম্পদ তহবিল। 2025 সালের আগস্টে এর আনুমানিক সম্পদের পরিমাণ ছিল 557 বিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে এই তহবিল 800 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং এটি ইতিমধ্যে বিশ্বের 8ম বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। এই বিশাল তহবিল দিয়ে কাতার বিশ্বজুড়ে কৌশলগত বিনিয়োগ করছে। 2010 সালে তারা লন্ডনের বিখ্যাত হ্যাডস ডিপার্টমেন্ট স্টোর কিনে নেয়। তারা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন ফুটবল ক্লাবের মালিক এবং মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকাদের নিয়ে এসেছে রেকর্ড অঙ্কে। শিক্ষায় কাতারের বিনিয়োগ সত্যিই অসাধারণ। এডুকেশন সিটি নামে দোহায় এক বিশাল শিক্ষা কমপ্লেক্স তৈরি হয়েছে, যেখানে জর্জ টাউন, নর্থ ওয়েস্টার্ন, টেক্সাস A&M, কার্নেগি মেলনের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। কাতার ফাউন্ডেশন এই শিক্ষানগরী পরিচালনা করে এবং লক্ষ্য হল দেশটিকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করা। আল জাজিরা নিউজ নেটওয়ার্ক হল কাতারের সবচেয়ে পরিচিত এবং সফল সফট পাওয়ার, যা বিশ্বজুড়ে কাতারের নাম পরিচিত করেছে। 1996 সালে প্রতিষ্ঠিত এই নিউজ চ্যানেল আরব বিশ্বে স্বাধীন সাংবাদিকতার নতুন মাত্রা যোগ করেছে এবং ভেঙে দিয়েছে সব ট্যাবু। যেখানে অন্যান্য আরব দেশের মিডিয়া পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত এবং সেন্সর করা, সেখানে আল জাজিরা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাধীনভাবে সংবাদ প্রচার করে এবং বিতর্কিত বিষয়েও রিপোর্ট করে। কাতার এভারওয়েজ বিশ্বের সেরা এয়ারলাইন্সগুলোর একটি এবং একাধিকবার স্কাইট্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা 2014 সালে চালু হয়েছে, এটি বিশ্বের অন্যতম আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও সুবিধাজনক বিমানবন্দর এবং এটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। অনেক বাংলাদেশি ইউরোপ বা আমেরিকা যাওয়ার সময় দোহায় ট্রানজিট করেন এবং বিমানবন্দরের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। বিমানবন্দরটির ভেতরে একটি কৃত্রিম ইনডোর ট্রপিক্যাল বাগান আছে, যেখানে সবুজ গাছপালা, ফুল এবং জলপ্রপাত রয়েছে, যা মরুভূমির দেশে এক অভাবনীয় এবং বিস্ময়কর দৃশ্য। টার্মিনালের ভেতরে হাঁটলে মনে হয় কোনো 5 স্টার হোটেলে আছেন। এটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। 2022 সালের ফিফা বিশ্বকাপ ছিল কাতারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এটি ছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ যা কোনো আরব ও মুসলিম দেশে অনুষ্ঠিত হয়েছিল। এই মহা আয়োজনে খরচ হয়েছে প্রায় 200 বিলিয়ন ডলারেরও বেশি। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। 8টি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মিত হয়েছিল, যার মধ্যে লুসাইল স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। স্টেডিয়ামগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যে একজন দর্শক একই দিনে একাধিক ম্যাচ দেখতে পারতেন, যা আগে কখনো সম্ভব হয়নি। তবে বিশ্বকাপ নিয়ে কাতারকে সমালোচনাও সামলাতে হয়েছে। প্রায় 3.5 লাখ বাংলাদেশি কাতারে সরকারি, আধা সরকারি ও বেসরকারি খাতে কর্মরত আছেন। তাদের পাঠানো রেমিটেন্স পরিবারগুলোর জীবিকার উৎস, কিন্তু অনেকে চুক্তি লঙ্ঘন ও অনিরাপদ কর্মপরিবেশের কথা জানিয়েছেন। 2024 সালের এপ্রিলে কাতারের আমির ঢাকা সফরকালে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতারের আবহাওয়া অত্যন্ত কঠিন। গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। এই কারণেই বিশ্বকাপ ইতিহাসের প্রথমবার শীতকালে অনুষ্ঠিত হয়েছিল। দেশটিতে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে, বছরে মাত্র 75 মিলিমিটার, যেখানে বাংলাদেশে প্রায় 2500 মিলিমিটার। কাতারে কোনো স্থায়ী নদী নেই। পানির চাহিদা মেটাতে সমুদ্রের লোনা পানি থেকে ডিসেলিনেশনে মিঠা পানি তৈরি করা হয়। এত প্রতিকূলতার মধ্যেও কাতারের স্থাপত্য বিস্ময়কর। সুক ওয়াকিফ দোহার সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার, যেখানে সংকীর্ণ গলিপথে হাঁটলে মনে হয় যেন সময় থমকে আছে। ধর্মীয়ভাবে কাতার রক্ষণশীল মুসলিম দেশ। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। ইমাম আব্দুল ওহাব মসজিদ দেশের বৃহত্তম মসজিদ, যেখানে একসাথে 30,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। পররাষ্ট্র নীতিতে কাতার অত্যন্ত সক্রিয়। ছোট দেশ হলেও বিভিন্ন সংঘাতে মধ্যস্থতা করে। আফগানিস্তানের তালেবান ও আমেরিকার শান্তি আলোচনা হয়েছিল দোহায়। কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ রয়েছে। একই সাথে তারা বিভিন্ন ইসলামিক গ্রুপের সাথেও সম্পর্ক বজায় রাখে। বাংলাদেশের সাথে কাতারের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। 1974 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত
মোট 1,11,662 জন বাংলাদেশি শ্রমিক কাতারে গেছেন। বিশ্বকাপের স্টেডিয়াম এবং অবকাঠামো নির্মাণে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক অবদান রেখেছে। এটা নিয়ে আমাদের গর্ব করার অধিকার আছে। কাতার ন্যাশনাল ভিশন 2030 হলো তাদের দীর্ঘমেয়াদী রূপকল্প। দেশটির লক্ষ্য হলো 2030 সালের আগে এলএনজি উৎপাদন প্রায় দ্বিগুণ করা, যা 77 থেকে 142 মেট্রিক টনে উন্নীত করা। সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও পর্যটনেও জোর দেওয়া হচ্ছে, যাতে তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমে আসে। দেশটিতে বেশ কয়েকটি সমস্যাও আছে, যেমন প্রকৃত গণতন্ত্রের অভাব, মত প্রকাশের সীমাবদ্ধতা, শ্রমিক অধিকারের ঘাটতি, বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়া প্রায় অসম্ভব, এমনকি কেউ যদি 25 বছরও থাকে। এই ছিল কাতার সম্পর্কে আমাদের আজকের এই প্রতিবেদন। মরুভূমির বুকে গড়ে ওঠা এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প, যেখানে 50 বছর আগে ছিল না বিদ্যুৎ, ছিল না পাকা রাস্তা, মানুষ তাঁবুতে থাকতো আর মুক্তার জন্য জীবন বাজি রাখত। আজ সেখানে বিশ্বের অন্যতম আধুনিক শহর, ড্রাইভারলেস মেট্রো, বিশ্বকাপের মতো বিশাল আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের লাখো প্রবাসী ভাই বোন এই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের শ্রমেই গড়া এই দেশ। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করতে পারেন। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।